আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রেন বুস্ট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটির ধারণা সর্বপ্রথম শুরু হয় জার্মানিতে। জার্মানির অর্থনীতিবিদ হারম্যান গোসেন সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করেন, যদিও এটির পূর্ণতা দান করে অধ্যাপক মার্শাল। অধ্যাপক মার্শালই সর্বপ্রথম ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে বিস্তর আলোচনা করেন। সামনে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মূল বক্তব্য হচ্ছে অন্যান্য অবস্থা স্থির থেকে। অন্যান্য অবস্থা স্থির থেকে একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি কোনো একটি পণ্য বা দ্রব্য যদি ক্রমান্বয়ে ভোগ করতে থাকে, তাহলে ওই ব্যক্তির কাছে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা স্থির থাকবে, সময় নির্দিষ্ট হবে। নির্দিষ্ট থাকবে, একটি দ্রব্য থাকবে। ক্রমান্বয়ে ভোগ করতে থাকলে তার কাছে টোটাল ইউটিলিটি বৃদ্ধি পেলেও মার্জিনাল ইউটিলিটি হ্রাস পাবে। আর এই হ্রাস পাওয়ার যে প্রবণতা, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। অধ্যাপক মার্শাল ছাড়াও আরও বিভিন্ন অর্থনীতিবিদগণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। নিচে কিছু সংজ্ঞা আলোচনা করা হলো। যেমন অর্থনীতিবিদ চ্যাম্পিয়নের মতে, আমরা অধ্যাপক চ্যাম্পিয়নের মতে কোনো দ্রব্য যত অতিরিক্ত ভোগ করি ততই দ্রব্যটি কম পরিমাণ ভোগ করতে চাই, আবার বা আমরা দ্রব্যটি আর অতিরিক্ত ভোগ করতে চাই না। অর্থাৎ আমরা যদি কোনো একটি দ্রব্য কন্টিনিউয়াসলি ভোগ করতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট সময় পর আমরা ওই দ্রব্যটা আর ভোগ করতে চাই না, ওই দ্রব্য ভোগের ক্ষেত্রে আমাদের অনীহার সৃষ্টি হয়। এটাই বুঝাইছে অর্থনীতিবিদ চ্যাম্পিয়ন। আর অধ্যাপক আলফ্রেড মার্শাল হচ্ছে তারা 1890 সালে দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স নামে একটা বই প্রকাশ করে। ওই বই উনি বলেন যে কোনো বিশেষ দ্রব্য মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত উপযোগ লাভ করে, তা মজুদ বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। অর্থাৎ কোনো একটি দ্রব্য একজন ব্যক্তি মজুদ করলো, অর্থাৎ কোনো একটি দ্রব্য মজুদ বৃদ্ধির সাথে সাথে আমরা ওইটার যে অতিরিক্ত উপযোগ লাভ করি, ওইটা আস্তে আস্তে হ্রাস পায়। ওইটাই আলফ্রেড মার্শাল বুঝাইতে চাইছে যে বিশেষ দ্রব্য মজুদ বৃদ্ধির ফলে কোনো ব্যক্তি যে অতিরিক্ত উপযোগ লাভ করে, মজুদ বৃদ্ধির সাথে সাথে ওই উপযোগটা হ্রাস পেতে থাকে। অর্থাৎ মজুদটা বাড়ার সাথে সাথে উপযোগটা হ্রাস পাবে। এটাই দ্য প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইয়ে বলছিলেন অধ্যাপক মার্শাল। এখন আমরা জানবো কিছু অনিয়মিত শর্ত নিয়ে। কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সব ক্ষেত্রে কার্যকর না। এটা কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এবং কিছু শর্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। নিচে শর্তগুলো আলোচনা করবো আমরা। 1 নম্বর শর্ত হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগের পরিমাণগত উপযোগ থাকতে হবে। আমরা জানি যে উপযোগ আমরা দুইভাবে পরিমাপ করতে পারি, একটা হচ্ছে পর্যায়গত, আরেকটা হচ্ছে পরিমাণগত। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর করতে হলে আমাদের উপযোগ গণনা করতে হবে পরিমাণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। অর্থাৎ উপযোগ হবে পরিমাণগত। তারপর ভোক্তার রুচি, তারপর পছন্দ, তার আয় ইত্যাদি অপরিবর্তিত থাকতে হবে। কারণ ভোক্তার রুচি পছন্দ হলে তার ওই দ্রব্য ভোগ করতে ইচ্ছা নাই হইতে পারে, বা পছন্দ চেঞ্জ হইলে ওইটা হইতে না পারে। তারপর আয় যদি পরিবর্তিত হয়, তাহলে ভোক্তা ওই দ্রব্য ক্রয় করবে না, এটা স্বাভাবিক। সেজন্য ভোক্তার পছন্দ, রুচি, তারপর আয়, এগুলো থাকতে হবে ফিক্সড, নির্দিষ্ট। তারপর ভোক্তা যুক্তিশীল আচরণ করতে হবে, যুক্তিশীল হতে হবে। কারণ পাগলের কিন্তু অর্থনীতি বুঝে না, পাগল অর্থনীতি কোনো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে লাভ নেই। সেজন্য ভোক্তাকে অবশ্যই যুক্তিশীল হইতে হবে। তারপর উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করতে হবে। তারপর একটি নির্দিষ্ট সময় বিবেচ্য থাকতে হবে, নির্দিষ্ট সময় থাকতে হবে। কারণ যদি ডিউরেশন বেশি হয়, তাহলে ভোক্তার রুচি বা পছন্দ পরিবর্তন হতে পারে, আয় পরিবর্তন হতে পারে। এজন্য একটি নির্দিষ্ট সময় বিবেচ্য থাকতে হবে। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হইতে হবে। তারপর ভোক্তা যে ভোগ করতেছে প্রতি একক সমজাতীয় এবং পর্যাপ্ত হইতে হবে। যদি ভোক্তার প্রথম একক, হাইপোথেটিক্যালি চিন্তা করো, তোমার যদি পানি খাইতে ইচ্ছা হয়,
এখন কেউ যদি তোমাকে ১ গ্লাস পানি না দিয়ে যদি ১ চামচ পানি দেয়, ১ চামচ পানি দিয়ে কিন্তু তোমার ভোগ পর্যাপ্ত হবে না। বরং তোমার আরো চাহিদা বৃদ্ধি পাবে। সেজন্য ১ম বা মানে সবগুলো একক পর্যাপ্ত হইতে হবে এবং মানে একে অন্য থেকে আলাদা, আলাদা হইতে হবে। প্রত্যেকটা একক পর্যাপ্ত হতে হবে। এটা হচ্ছে বিষয়। হুম। আমরা একটি এখন আমরা একটি কাল্পনিক সূচির সাহায্যে মোট উপযোগ, প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক যাচাই করব এবং আমরা চিত্রের সাহায্যে তা ব্যাখ্যা করব। ১ম এ আমরা ধরি দ্রব্যের একক। আমাদের হচ্ছে ১ নাম্বার একক, ২ নাম্বার, ৩ নাম্বার আর হচ্ছে ৪ নাম্বার। আমরা ধরি হচ্ছে ১ম একক থেকে উপযোগ লাভ করি হচ্ছে আমরা ১০ একক। তারপর ১৮ একক, ধরো হচ্ছে ২০ একক, তারপর হচ্ছে ২২ একক। আমরা হচ্ছে মোট উপযোগ লাভ করি এটা থেকে। তো আমরা ১ম এই যে আমাদের গত ক্লাসে আমরা বলেছিলাম যে মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় ওই পরিবর্তনটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে আমাদের ১ম একক হবে আমাদের মোট উপযোগ যা, প্রান্তিক উপযোগও তাই হবে আমাদের। আর দ্বিতীয় একক যে আমাদের প্রান্তিক উপযোগ হচ্ছে ১০ আর হচ্ছে ১৮, পার্থক্য হচ্ছে ৮। তাহলে আমাদের হচ্ছে ৮ একক হচ্ছে প্রান্তিক উপযোগ। তারপর হচ্ছে ২, ২ একক আমাদের প্রান্তিক উপযোগ। তারপর হচ্ছে আবার ২, ২ হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ। অর্থাৎ মোট উপযোগ ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাস পাচ্ছে। আমরা হচ্ছে ওই যে প্রান্তিক উপযোগের সূত্রটা ওইটা প্রয়োগ করলে আমরা, বা যে সংখ্যাটা ওইটা প্রয়োগ করলে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করতে পারি। আবার সবগুলো প্রান্তিক উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। তো আমরা যদি সবগুলো প্রান্তিক উপযোগের সমষ্টি বের করি তাহলে আমরা কিন্তু মোট উপযোগ পেয়ে যাবো। যেমন ১০, ৮, ১৮, তারপর হচ্ছে ১৮, ২, ২০ আর ২০, ২ হচ্ছে ২২। তো এটা হচ্ছে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ পাওয়া যায়, প্রান্তিক উপযোগ থেকেও মোট উপযোগ পাওয়া যায়। আমরা এখন চিত্রের সাহায্যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সম্পর্কে জানব। আমরা এখন একটি কাল্পনিক চিত্র এঁকে নিব। হচ্ছে ০, উপরেটা হচ্ছে y অক্ষ, নিচেটা হচ্ছে x অক্ষ। এটা x, এটা y, আর এটা হচ্ছে 0। তো মোট উপযোগ কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে, হ্রাস পায় না কিন্তু। যেমন আমরা মানে অর্থাৎ ভোগের পরিমাণের সাথে মোট উপযোগের সমমুখী সম্পর্ক। ভোগের পরিমাণ বাড়লে মোট উপযোগ বাড়বে। সেজন্য মোট উপযোগ হবে সবসময় ঊর্ধ্বগামী। একটা নির্দিষ্ট সময় পর্যায়ে কিন্তু মোট উপযোগ হ্রাস পেতে থাকে। সেজন্য মোট উপযোগ হবে এ সর্বোচ্চ পর্যায়ে যাবে। সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর হচ্ছে মোট উপযোগ হ্রাস পেতে থাকবে। কিন্তু ঋণাত্মক হবে না কখনো। মোট উপযোগ কখনোই ঋণাত্মক হয় না। এজন্য এটা হচ্ছে টোটাল ইউটিলিটি। এটা কিন্তু আমরা হচ্ছে স্যাম্পল হিসেবে বুঝতেছি। পরীক্ষাতে হচ্ছে পেন্সিল দিয়ে আরো সুন্দর করে চিত্র আঁকতে হয়। আর প্রান্তিক উপযোগ হচ্ছে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে, সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। সেজন্য প্রান্তিক উপযোগ সবসময় হবে নিম্নগামী। মোট উপযোগ যে জায়গায় সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ এই জায়গায় হবে 0। আমরা গত ক্লাসেই পড়েছিলাম যে মোট উপযোগ যে জায়গায় সর্বোচ্চ হবে, প্রান্তিক উপযোগ ওই জায়গায় হবে 0। আর একটা নির্দিষ্ট সময় পর যে প্রান্তিক উপযোগ কিন্তু ঋণাত্মক হয়ে যায়। এটা হচ্ছে mu, এটা হচ্ছে 0, mu এটা হচ্ছে ১ এর থেকে ছোট, আর mu ১ এর থেকে বড়। এদিকে হচ্ছে মোট উপযোগ বৃদ্ধি পেতে থাকলে প্রান্তিক উপযোগ হ্রাস পায়। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0। মোট উপযোগ যখন হ্রাস পেতে থাকে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়ে যায়। আমরা যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কিছু শর্ত নিয়ে আলোচনা করেছি, ঠিক তেমনই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির কিছু সীমাবদ্ধতাও আছে। আমরা নিচে সীমাবদ্ধতাগুলো আলোচনা করব। যেমন ১ নম্বরে হচ্ছে সময়। সময়ের ব্যবধান যদি না থাকে তাহলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি কার্যকর হয় না। কারণ সময় যদি অসীম হয় তাহলে কিন্তু ভোক্তা একটি নির্দিষ্ট পণ্য ভোগ করবে এমন কোনো শর্ত নেই। ভোক্তা নানা ধরনের পণ্য ভোগ করবে, তারপর ভোক্তার আয়ের পরিবর্তন হবে। তারপর আরো নানা প্যারামিটার আছে, ওইগুলো চেঞ্জ হবে। তারপর যদি শখের দ্রব্য হয়, শখের দ্রব্যের ক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধি কার্যকর নয়। কারণ শখের দ্রব্যের দাম যত বেশি হোক মানুষ তা সংগ্রহ করে থাকে। তারপর নেশাজাতীয় দ্রব্য। নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে বিধি কার্যকর নয়। আবেগ থাকলে, অনুভূতির সাথে সম্পর্কিত কিছু থাকলে, বা আমাদের হচ্ছে কি বলে ১ম একক পর্যাপ্ত না হলে এই বিধি কার্যকর হয় না। তারপর ভোক্তার চরিত্র, যেমন
ভোক্তার চরিত্র যদি স্বাভাবিক না হয় তাহলে কিন্তু এই বিধিটি কার্যকর হবে না। কারণ একজন মাদকাসক্ত ব্যক্তি কিন্তু অতিরিক্ত মদ খেলে তার প্রতি মদের প্রতি যে আসক্তি সেটা কিন্তু কমে না। সেজন্য ভোক্তার চরিত্র স্বাভাবিক হইতে হবে। তারপর হচ্ছে দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে মানে দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে এই বিধি কার্যকর হয় না। কারণ দুষ্প্রাপ্য দ্রব্যের ক্ষেত্রে মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা বেশি থাকে। অর্থাৎ তারপর মানে সংগ্রহের বিষয়গুলা যে ওইগুলাতে কিন্তু মানুষের সংগ্রহ করার আগ্রহ কখনোই কমে না। তারপর আরেকটা বিষয় আছে সমাজে অনুকরণ মানে প্রবৃত্তি। নু উম, অনুকরণ প্রবৃত্তি মানে অন্যকে অনুসরণ করার যে মানে অন্যকে অনুসরণ করার যে উম, অনীহা ইচ্ছা ওইটাই হচ্ছে অনুকরণ প্রবৃত্তি। যেমন আমাদের বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তারপর বিভিন্ন ব্র্যান্ডের ইকুইপমেন্ট ব্যবহার করতে দেখি, ওইগুলো দেখে আমাদেরও আগ্রহ জাগে ওইগুলো ব্যবহার করার। এটাই হচ্ছে অনুকরণ প্রবৃত্তি। ওই ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে ক্রমসংক্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর থাকে না। আরেকটা বিষয় হচ্ছে কৃপণ ব্যক্তির ক্ষেত্রে। সাধারণত কৃপণ ব্যক্তির কিন্তু কোনো কিছু ছাড়ার বা কোনো কিছু পাওয়ার কোনো ধরনের আকাঙ্ক্ষা থাকে না। সে মানে সরি মানে সবকিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে কিন্তু কোনো কিছু ছাড়তে চায় না সে। সেজন্য কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়টি কার্যকর না। কারণ সে অর্থ ব্যয় করতে চায় না। অর্থ ব্যয় না করে সবকিছু পেতে চায়। সেজন্য এই অর্থনীতিতে কৃপণ ব্যক্তি হচ্ছে ক্রমসংক্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে হচ্ছে সীমাবদ্ধতা হিসেবে পরিচিত। সামাজিক বিজ্ঞানে মানে যতগুলা বিষয় আছে মানে সরি অর্থনীতির ক্ষেত্রে যতগুলা বিষয় আছে সবগুলাই মোটামুটি আপেক্ষিক। কোনগুলো হচ্ছে মানে সমালোচনার ঊর্ধ্বে নয়। সবকিছুরই চাইলে সমালোচনা বের করা যায়। ক্রমসংক্রান্তিক উপযোগ বিধিটিও মানে এর ব্যতিক্রম নয়। এগুলোরও সমালোচনা আছে। এই সমালোচনা ছাড়াও আরো অনেকগুলো সমালোচনা আছে ক্রমসংক্রান্তিক উপযোগ বিধির। অনেক ক্ষেত্রে এটা কার্যকর হয় না। আমরা সামনের ক্লাসে হচ্ছে চাহিদা এবং চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। চাহিদা অপেক্ষক নিয়ে আলোচনা করব। সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করব সামনের ক্লাসে।